হ্যালো এভরিওয়ান, আই থিঙ্ক অল আর ভেরি ওয়েল। তো আমরা তোমাদের জন্য প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের আমরা ইউটিউবে একটা সেশন শুরু করেছি। প্রতিদিন রাত্রে আহ, আধা ঘন্টা বা 1 ঘন্টা সময় দিচ্ছি, যেখানে ইন্টারভিউ রিলেটেড গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা বলছি এবং সেই প্রশ্নের সঠিক আদর্শগত কি কোশ্চেন হতে পারে বা সঠিক তার অ্যান্সার কি হতে পারে সেটা আমরা এলোবোরেট করার চেষ্টা করছি। তো আজ আমরা গতকাল ইউটিউবে করেছিলাম, তো ভাবলাম ইউটিউবে যাওয়ার আগে ফেসবুকে কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমাদের সঙ্গে চেষ্টা করি বলার। তো আজকের প্রথম কোশ্চেন এবং কোশ্চেনগুলো আমি বলবো এবং তোমরা পারলে তার সঠিক উত্তর অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। আমরা যেমন কালকে যেমন করেছিলাম, তো আমরা এরকম পর পর প্রতিদিন রাত্রে আসবো। তো তোমাদের সামনে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট হোক বা পুলিশ রিক্রুটমেন্ট হোক বা অন্যান্য যে রিক্রুটমেন্ট গুলোর জন্য আছে এর জন্য, বিশেষ করে এটা স্পেশালি প্রাইমারি টিচার রিক্রুটমেন্টের জন্য। তো বেশি না, অল্প কিছু কোশ্চেন করব। তো আজকের ফার্স্ট কোশ্চেন, আপনি কেন, দেখুন আমরা এটা এই নোট তৈরি করেছি, তো সেটা থেকেই আমরা বলছি, ঠিক আছে? এখানে রেডি করা হয়েছে, দেখতে পাচ্ছ আমরা এখানে এটা রেডি করেছি, সেটাই বলছি। তো প্রতিদিনই আসবো রাত্রে, ইউটিউবে যেরকম প্রতিদিন আসি আমরা ফেসবুকেও রেগুলার আসবো। দেখো আজকের প্রথম প্রশ্ন, যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি কেন শিক্ষক হতে চান। এই কোশ্চেনটা, আপনি কেন শিক্ষক হতে চান। আমি কিন্তু সঠিক উত্তর অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো, কিন্তু তার আগে তোমরা কমেন্ট বক্সে জানাবে যে তোমরা কি উত্তর ভাবছো বা কি উত্তর দেবে। প্রথম প্রশ্ন কোশ্চেন, যে আপনি কেন শিক্ষক হতে চান। দেখুন আমি আমার মতো করে বলছি, আমি কি লিখেছি, আমি যেটা লিখেছি সেটা বলছি শিক্ষকতা কেবল একটি পেশা নয়। দেখুন আমি আমার মতো করে বলছি, আপনারা নিজেদের মতো করে সাজিয়ে নেবেন। আমারটা খারাপও হতে পারে। শিক্ষকতা কেবল একটি পেশা নয়, এটি সমাজ গঠনের কারিগর হওয়ার সুযোগ। সমাজ গঠনের কারিগর হওয়ার সুযোগ। শিশুদের সঙ্গে সময় কাটাতে আমি ভালোবাসি এবং এবং আমার অর্জিত জ্ঞান সহজভাবে তাদের মধ্যে বিলিয়ে দিয়ে তাদের ভবিষ্যৎ গড়ার সাহায্য করতে চাই। এবং এর সঙ্গে আরেকটা বিষয় যোগ করবেন, যে আমি আর্থিকভাবে স্বাবলম্বী হব। এই বিষয়টা মানে অ্যাড করা খুব জরুরি, কারণ বাস্তবতাটা তুলতে হবে। অ্যাকচুয়ালি যে আমরা শুধুমাত্র আদর্শগত কথা বললেই হবে না, এর সঙ্গে সঙ্গে আমি এটাও যোগ করব যে আমি আর্থিকভাবে সচ্ছল হতে পারবো এবং আমার বেকারত্বটাও দূর হবে, এটাও আমরা অ্যাড করবো সঙ্গে। পরবর্তী কোশ্চেন, উচ্চতর যোগ্যতা থাকা সত্ত্বেও এই চাকরিতে কেন। উচ্চতর যোগ্যতা থাকা সত্ত্বেও এই চাকরিতে কেন, যদি এই প্রশ্নটা করা হয় তখন তার কি উত্তর হতে পারে। আমরা এরকম ভাবে বলতে পারি যে, তোমরা অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে জানাবো, আপনারা আপনাদের কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা কি উত্তর দেবেন এটার জন্য। উচ্চতর শিক্ষা যোগ্যতা থাকা সত্ত্বেও কেন এই চাকরিতে কেন, মানে আপনার উচ্চতর যোগ্যতা রয়েছে, আপনি তো বলতে পারেন আপনি তো অন্য কোনো চাকরিতে পেয়ে যাবেন, বা অন্য চাকরি আপনার জন্য এত ছোট লেভেলের চাকরি কেন, এরকম প্রশ্নটা। তো সঠিক উত্তর কি, আমার দৃষ্টিতে কি মনে হয়েছে, আমরা কি লিখেছি শিক্ষার ভিত্তি তৈরি হয় প্রাথমিক স্তরে। শিক্ষার ভিত্তি তৈরি হয় প্রাথমিক স্তরে। আমার উচ্চতর শিক্ষা আমাকে শিশুদের মনস্তত্ত্ব বুঝতে এবং বিষয়গুলিকে আরো গভীরভাবে ব্যাখ্যা করতে সাহায্য করবে। আমি বিশ্বাস করি মূল ভিত্তি শক্ত করতে দক্ষ শিক্ষকদের এই স্তরে সবচেয়ে বেশি প্রয়োজন। দেখো আমি সবসময় আমি যে উত্তরগুলো দেবো সেই উত্তরগুলো পজিটিভ সাইন থাকবে, মানে পজিটিভ ভাব থাকবে, যেন নেগেটিভ না হয়। তারা যদি কোনো নেগেটিভ কোশ্চেন করো বা নেগেটিভ দেখা গেল উত্তর আসছে, আমরা সেই উত্তরটাকে অনেকটা পজিটিভ সেন্সে নিয়ে যাব। তাহলে এটা আমি পজিটিভ সেন্স কিভাবে করলাম, যে তারা বললো যে উচ্চতর যোগ্যতা থাকা সত্ত্বেও আপনি কেন এই চাকরিতে কেন, তখন আমি বলতে পারি এরকম ভাবে, দেখুন আমি আমার মতো করে লিখেছি, আপনারা নিজের মতো করে সাজিয়ে নেবেন যদি ভালো না লাগে। যে শিক্ষা, এর সঙ্গে আরো কিছু কিছু অ্যাড করবেন, যে শিক্ষার ভিত্তি তৈরি হয় প্রাথমিক স্তরে। আমার উচ্চতর শিক্ষা আমাকে শিশুদের মনস্তত্ত্ব বুঝতে এবং বিষয়গুলোকে আরো গভীরভাবে ব্যাখ্যা করতে সাহায্য করবে। আমি বিশ্বাস করি আহ আমি বিশ্বাস করি ভিত্তিমূল শক্ত করে, মানে ভিত্তিমূল শক্ত করতে দক্ষ শিক্ষকের এই স্তরে সবচেয়ে বেশি প্রয়োজন, এবং আমার এই উচ্চতর শিক্ষা শিশুদের আরো জ্ঞান অর্জনে সাহায্য করবে, এভাবে বলতে পারি। তারপর পরবর্তী খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা সংসার এবং চাকরি আপনি কিভাবে সামলাবেন। এটা বিশেষ করে মেয়েদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, যে সংসার ও চাকরি, যারা বিবাহিত মেয়েরা রয়েছে, বিবাহিত যারা মহিলা রয়েছে, তাদের কাছে কিন্তু এই কোশ্চেনটা বেশিরভাগ আসবে, যে আপনি সংসার এবং চাকরি কিভাবে সামলাবেন। তো এটার উত্তর কি হতে পারে, বা আমার দিক থেকে কি মনে হয়েছে, যে এরকম ভাবে বলা যেতে পারে যে এটি সম্পূর্ণ একটি টাইম ম্যানেজমেন্ট, অর্থাৎ সম্পূর্ণ একটি সময়ের ব্যবস্থাপনা উপর নির্ভর করে। আমি কর্মক্ষেত্রে সম্পূর্ণ পেশাদার থাকব এবং বাড়িতে একজন দায়িত্বশীল সদস্য হিসাবে নিজের কর্তব্য পালন করতে জানি। দুটি ক্ষেত্রে আমি সমান যত্নশীল থাকব। এরকম ভাবে আমি বলতে পারি। হুম। সবসময়
আপনার ওপিনিয়ন দিচ্ছেন, সেটা কখনো যেন এরকম না হয় যে আপনি সেটাকে ফোর্সফুলি বলছেন, বা এরকম যেন না হয়, পোলাইট হয় অ্যান্সার গুলো। তারপর দেখুন, এরকম আপনাকে খুব ধরছে বর্তমানে এই যে ইংলিশ মিডিয়ামটা হলো, যে সিসিই এর পুরো অর্থ কি, সিসিই এর পুরো অর্থ কি এবং এর গুরুত্ব কি। তাহলে আমি বলতে পারি সিসি হলো কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন অর্থাৎ নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন, নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন, তাই না? তাহলে সিসি কি, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ এভালুয়েশন অর্থাৎ নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন। তাহলে নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়নটা কি? দেখুন, নিরবিচ্ছিন্ন সার্বিক, সার্বিক মানে কি শুধুমাত্র পুঁথিগত বিদ্যাই নয়, আমাদের শারীরিক, মানসিক, দৈহিক যে সমস্ত মূল্যায়নগুলো হয়, সার্বিকভাবে যে মূল্যায়নটা হয় সর্বোপরি, সেটাই কিন্তু সিসিই অর্থাৎ কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। এবার দেখি এরা কি লিখেছে, বা আমি খাতায় কি লিখেছি। আচ্ছা, আমি যখন লিখেছিলাম তখন লিখেছিলাম যে এটা হচ্ছে নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন, সিসিইটা কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। তো এর গুরুত্ব হলো শিশুর কেবল পুঁথিগত একই, এর শুধু পুঁথিগত বিদ্যাই নয়, বরং শিশুর শারীরিক, মানসিক, সৃজনশীল বিকাশের, আচ্ছা সৃজনশীলটা অ্যাড করিনি, সৃজনশীল বিকাশের নিয়মিত তদারকি করা হয়। আচ্ছা প্রীতম, ভালো লাগছে? ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, এবং আমাদের ইউটিউবেও যাবো আমরা। এটা এখানে হয়তো খুব বেশি কোশ্চেন করবো না, এখানে জাস্ট নমুনা। এখানে আমরা হয়তো আর 5-7টা কোশ্চেন করে সরাসরি ইউটিউবে যাবো, ইউটিউবে লাইভ করবো, এবং ওখানেই আমরা হয়তো বেশি সময় থাকবো, 1-2 ঘন্টা। ভালো লাগলে শেয়ার করো। আচ্ছা যাই হোক, তো যেটা বলছিলাম, তাহলে সৃজনশীল বিকাশের নিয়মিত তদারকি করা, এটা গেল। পরবর্তী আবার বলছি, আমরা যে প্রশ্নগুলো নিয়ে আসবো দেখবেন ইন্টারভিউতে এই রিলেটেড কোশ্চেনগুলো ধরা হবে, এবং আমরা বিগত বছর যে ধরনের কোশ্চেন করা হয়েছিল এই ইংলিশ মিডিয়ামে যে কোশ্চেন করা হয়েছে সেগুলো অলরেডি আমরা পিডিএফ রেডি করেছি, তাতে পিডিএফ নেওয়ার ফরম্যাটে সব বলেইছি। আর বাকি আমরা যে কোশ্চেনগুলো করছি দেখবেন, যদি রেগুলার কোনো কিছু না নেন, রেগুলার ফলো করে যান, দেখবেন এই রিলেটেড বা এই ধরনের কোশ্চেনগুলোই করবে আশা করছি। আচ্ছা, তারপর পরবর্তী প্রশ্ন, বইয়ের শুরুতে সংবিধানের প্রস্তাবনা কেন থাকে? আমরা যে বিভিন্ন টেক্সট বই, সেটা ক্লাস 1 হোক, 2 হোক, 3 হোক, 4, 5 যে বই হোক না কেন, দেখবেন বইয়ের শুরুতে সংবিধানের প্রস্তাবনা থাকে। কি জন্য থাকে, কেন থাকে? যদি আপনাকে প্রশ্ন করে, আপনি তো ক্লাস 12-এ পড়াবেন, প্রথমে যে প্রস্তাবনা রয়েছে সেই প্রস্তাবনাটা কেন রয়েছে, কি জন্য থাকে প্রস্তাবনা, বলতে পারবেন কেউ? অবশ্যই আপনারা আপনাদের মতো করে বলবেন, বা তোমরা তোমাদের মতো করে বলবে। এখানে হয়তো আমার থেকে অনেক সিনিয়র আছে, এই জন্য কখনো আপনি বলছি, কখনো তুমি বলছি, কিছু মনে করো না। আচ্ছা, তাহলে আমি কি বলবো, এটা কি উত্তর হতে পারে? কি লিখেছি, শিশুদের মনে শৈশব থেকেই গণতন্ত্র, ন্যায় বিচার, সাম্য, ভ্রাতৃত্ববোধের মতো নাগরিক মূল্যবোধ জাগিয়ে তোলার জন্য এটি রাখা হয়। তাহলে কি বললাম, যে বইয়ের শুরুতেই সংবিধানের প্রস্তাবনা কেন থাকে? তাহলে আমরা বলবো, বলছি ইউটিউব চ্যানেলের নাম জানিয়ে দিন, মিঠুন দা হেল্পলাইন। মিঠুন দা হেল্পলাইন বলে সার্চ করলেই দেখবে সবার আগে আমারটাই আছে। আচ্ছা, তাহলে কি বললাম, প্রশ্নটা কি ছিল, যে বইয়ের শুরুতে সংবিধানের প্রস্তাবনা কেন থাকে? তখন আমরা বলবো যে শিশুদের মনে শৈশব থেকেই গণতন্ত্র, ন্যায় বিচার, সাম্য, ভ্রাতৃত্ববোধের মতো নাগরিক মূল্যবোধ জাগিয়ে তোলার জন্যই এটি রাখা হয়। তাদের মধ্যে অর্থাৎ দেশপ্রেম, দেশভক্তি, এটাকে জাগিয়ে তোলার জন্যই ওটাকে কিন্তু রাখা হয়, তার আগে থেকে যাতে জানতে পারে সংবিধান আমাদের স্বাধীনতা নিয়ে, এই জন্য। আচ্ছা, তারপরে দেখুন, আমি কিন্তু আমার মতো করে সুন্দর করে লিখেছি, আমার কাছে খুব সুন্দর মনে হয়েছে, আপনাদের কাছে খারাপও মনে হতে পারে, এবং এর মধ্যে আপনার নিজেদের মতো করে সাজিয়ে নেবেন, ঠিক আছে, এবং খাতায় নোট করে নেবেন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন কি ছিল? বেশি কোশ্চেন করবো না, এখানে সামান্য কিছু করবো, তারপর আমরা ইউটিউবে যাবো। বললাম ইউটিউবে হচ্ছিল মিঠুন দা হেল্পলাইন। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, বুনিয়াদি ও কারিগরি শিক্ষার মধ্যে পার্থক্য। এটা কিন্তু এই সে ধরেছিল, এই কিছুদিন আগে যে আপনাদের ইংলিশ মিডিয়ামে হলো, এখানে ধরেছিল বুনিয়াদি ও কারিগরি শিক্ষার পার্থক্য কি। তাহলে বুনিয়াদি কারিগরি শিক্ষার পার্থক্য কি? বুনিয়াদি শিক্ষাটা হলো জীবনযাপনের মৌলিক শিক্ষা, তাই না? বুনিয়াদি শিক্ষা, যেখানে এই বুনিয়াদি শিক্ষাটাকে গান্ধীজি প্রবর্তন করেছিল, তাই না? তাহলে আমরা বলবো বুনিয়াদি শিক্ষা হলো গান্ধীজি প্রবর্তিত শিক্ষা, যেটা হাতে কলমে কাজের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়, হাতে কলমে কাজের মাধ্যমে, মানে হাতের কাজের মাধ্যমে, হাতে কলমে বলছি, হাতের কাজের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়, যেটা হলো বুনিয়াদি শিক্ষা। হাতের কাজের মাধ্যমে শিক্ষা দেওয়া, সেটা বুনিয়াদি শিক্ষা। আর কারিগরি শিক্ষা হলো কোনো নির্দিষ্ট পেশা বা শিল্পের উপর দক্ষতা অর্জন, যেমন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, যেটাকে আমরা হাতে কলমে শিখি, যেটা কারিগরি শিক্ষা, সেটা হচ্ছে কারিগরি শিক্ষা। আচ্ছা, এবার হচ্ছে অনলাইন শিক্ষার সুফল আর কুফল কি? অনলাইন শিক্ষার সুফল আর কুফল, যদি ধরে আপনাকে অনলাইন শিক্ষার দুটো সুফল বলুন তো, অনলাইন শিক্ষার কি সুফল আছে, অনলাইন শিক্ষার আমাদের কি ক্ষতি করছে, বা কুফল একই কথা। তাহলে আমরা সুফল আগে বলি। তাহলে সুফল কি? ঘরে বসে শেখা যায় এবং প্রচুর ডিজিটাল রিসোর্স পাওয়া যায়। আমরা ঘরে বসে আজ দূর দূরান্তের বা বিভিন্ন অজানা বিষয় আমরা কিন্তু ঘরে বসে জানতে পারছি, বিভিন্ন তথ্য জানতে পারছি, এটা সুফল বলতে পারি। আর যদি কুফল বলে তাহলে কি বলবো, শিশুদের মধ্যে সামাজিক মেলামেশা কমে যাচ্ছে,
শিশুদের মধ্যে সামাজিক মেলামেশা কমে যায়, সামাজিক দীর্ঘক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে স্বাস্থ্যের ক্ষতি হতে পারে, এগুলো কুফল বলতে পারি। আচ্ছা দেখুন, পরবর্তী গুরুত্বপূর্ণ কোশ্চেন যে সহকর্মী রোজ দেরি করে এলে আপনি কি করবেন? যদি কোনো সহকর্মী রোজ দেরি করে আসে তাহলে আপনি কি করবেন? আপনার কোনো সহকর্মী, আপনি একজন শিক্ষক হয়ে গেছেন, আপনার সহকর্মী দেরি করে আসে, তাহলে আপনি কি করবেন? অবশ্যই কিন্তু আপনারা কি উত্তর দিচ্ছেন না, কিন্তু ইউটিউবে থাকলে এখন এতক্ষণ অনেক উত্তর আসতো। যাই হোক, আমি বেশিক্ষণ থাকবো না এখানে। আচ্ছা, সহকর্মী রোজ রোজ দেরি করে আসে, তাহলে আপনি কি করবেন? তাহলে কি করবেন? তাহলে প্রথমে আমি কি লিখেছি যে আমি প্রথমে সহকর্মীর সমস্যার কথা ব্যক্তিগতভাবে না, এখানে এটা এটা একটু ভুল হলো, যে প্রথমে আমি পরিস্থিতি সামাল দেওয়ার জন্য আমি সহকর্মীর ক্লাসটি অবশ্যই নেব যাতে শিশুদের ক্ষতি না হয়। তারপর আমি ব্যক্তিগতভাবে সহকর্মীর সমস্যার কথা ব্যক্তিগতভাবে জানতে চাইব। যদি সমস্যা স্থায়ী হয় তবে আমি তাকে সময়ানুবর্তিতা গুরুত্ব বোঝাবো, আর আমি উনার ক্লাস নিতে রাজি থাকবো যাতে ছাত্রদের পড়াশোনার ক্ষতি না হয়। তবে যদি এটি কন্টিনিউয়াস করতে থাকেন, অর্থাৎ উনি যদি এরকম মাঝে মাঝেই বন্ধ দিতে থাকেন, তাহলে আমি কিন্তু প্রধান শিক্ষককে বিষয়টি অবগত করব বা অবগত রাখবো, এরকম ভাবে বলতে পারি। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, স্কুল ঘর, মাঠ রাজনৈতিক কাজে ব্যবহারের অনুমতি দেওয়া কি ঠিক? আমাদের স্কুলের ঘর বা মাঠ রাজনৈতিক কাজে ব্যবহারের অনুমতি দেওয়া কি ঠিক? যদি কোশ্চেনটা করে তাহলে আমি কিভাবে উত্তর দিতে পারি? আমি বলবো, বিদ্যালয় একটি পবিত্র বিদ্যাপীঠ, বা বিদ্যালয় একটি পবিত্র স্থান, যেখানে পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হয় এমন কোনো কাজ হওয়া উচিত নয়। দেখুন, আপনি কিন্তু এভাবে উত্তর দিতে পারেন না, না করবো না, না হবে না, এই ধরনের কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড উত্তর দেওয়া উচিত নয় ইন্টারভিউ, আমি মনে করি। তো উত্তরটা কি হবে? সবসময় বললাম পজিটিভ সাইন থাকবে, আমি মনে করি এরকম হওয়া উচিত নয়। আমি কি বললাম? যে পড়াশোনার পরিবেশ বিঘ্নিত হয় এমন কোনো কাজ সেখানে হওয়া উচিত নয়। তবে সরকারি নিয়ম এবং বিদ্যালয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী এই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত, তবে অগ্রাধিকার পাবে শিক্ষার্থীদের স্বার্থ, আমি মনে করি। শেষে আমি মনে করি, বোঝা গেল, এরকম ভাবে বলতে পারি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখুন, আরো দুটো তিনটে কোশ্চেন আছে, তারপরে ছেড়ে দেবো আজকের মতো। তারপরে রেসপন্স দেখবো কেমন রেসপন্স হয়, তারপরে গিয়ে আমরা তাহলে আমরা ইউটিউবের মতো ফেসবুকেও রেগুলার আসবো। আচ্ছা, নকল করতে ধরা পড়লে কি করবেন? কোনো শিক্ষার্থী যদি নকল করে ধরা পড়ে তখন কি করবেন আপনি? তো আমরা কি বলতে পারি যে সেই ছাত্র বা ছাত্রীকে আমার সবার সামনে অপমান না করে আলাদাভাবে ডেকে তার নকল করার কুফল বোঝাবো, এবং ভবিষ্যতে যাতে নিজের উপর বিশ্বাস রেখে পরীক্ষা দেয় সেই অনুপ্রেরণা বা তাকে সেইভাবে করে মোটিভেট করার চেষ্টা করবো, বা তাকে, আমি যদি ইংলিশে না বলি তাহলে বাংলায় বলবো, তাকে অনুপ্রাণিত করার চেষ্টা করবো, এরকম ভাবে বলতে পারি। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখুন, যে এরকম প্রশ্ন আসে যে আমার বই সম্পর্কে বলুন, আমার বই সম্পর্কে বলুন, তখন কি বলবো? যে এটি প্রাক প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত সমন্বিত পাঠ্যপুস্তক। সমন্বিত বলতে ইন্টিগ্রেটেড, যেটাকে বলা হয় ইংলিশ টার্মে, অর্থাৎ এখানে ভাষা, গণিত এবং পরিবেশের সমন্বিত কেন বলা হয়েছে? কারণ আমার বইয়ের মধ্যে ভাষা, গণিত, পরিবেশের পাঠ্য বিষয়কে সুন্দরভাবে ছবি এবং ছড়ার মাধ্যমে একসাথে উপস্থাপন করা হয়েছে, যাকে বাচ্চারা দেখার মাধ্যমে, সৃজনশীলতার মাধ্যমে সেটাকে সহজেই কি করতে পারে, অবজার্ভ করতে পারে, অথবা সহজেই সেটা গ্রহণ করতে পারে, এই জন্য। বোঝা গেল? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ধীরে শেখা শিক্ষার্থীদের জন্য কি করবেন? ধীরে শেখা অর্থাৎ স্লো লার্নার, যারা ইংলিশে বলি স্লো লার্নার, তাহলে স্লো লার্নার ধীরে শেখা শিক্ষার্থীদের জন্য কি করবেন? ধীরে শেখা, আচ্ছা, অপ্রতিম কি বলছো? অপ্রতিম বলছে প্রধান শিক্ষকের কাছে জানাবো। হ্যাঁ, একবার ডাইরেক্ট প্রধান শিক্ষকের কাছে নয়, ওই যেটা বললাম আমি, ওরকম ভাবে বললে ভালো হয়। আচ্ছা, ধীরে শেখা শিক্ষার্থীদের জন্য কি করবেন? ধীরে শেখা শিক্ষার্থীদের জন্য কি করবেন? তাহলে আমি তাদের রেমেডিয়াল টিচিং মানে জানেন, যেটা প্রতিকারমূলক শিক্ষণের ব্যবস্থা করব, রিমেডিয়াল টিচিং। তাহলে আমি তাদের যারা স্লো লার্নার, তাই না, বিশেষভাবে সক্ষম, মানে যারা স্লো লার্নার বা সহজে কোনো কিছু বুঝতে পারে না, তাদের বিশেষ সক্ষমতার কারণে, আমরা কিন্তু বিশেষ সক্ষম কথাটা বলি, তাহলে আমরা কি বলবো? তাদের ক্ষেত্রে কি করব? যে আমি তাদের জন্য রিমেডিয়াল টিচিং এর ব্যবস্থা করবো, অর্থাৎ প্রতিকারমূলক শিক্ষণ ব্যবস্থা করব। পাঠকে ছোট ছোট অংশে ভাগ করে সহজ উদাহরণের মাধ্যমে তাদের বোঝাবার চেষ্টা করব। তাহলে পাঠকে কি করবো? ছোট ছোট অংশে ভাগ করব, হ্যাঁ, ছোট ছোট অংশে ভাগ করে সহজে উদাহরণের সাথে তাদের বোঝানোর চেষ্টা করব। আচ্ছা, তারপর পরবর্তী প্রশ্ন, আঞ্চলিক ভাষায় শিশুদের কিভাবে শেখাবেন? আঞ্চলিক ভাষায় শিশুদের কিভাবে শেখাবেন? তাহলে আমি এভাবে বলতে পারি, আমি কিভাবে লিখেছি, যে আমি তাদের আঞ্চলিক ভাষাকে অবজ্ঞা না করে সেটিকে সেতু বন্ধন হিসেবে ব্যবহার করব। সহজ গল্পের মাধ্যমে ধীরে ধীরে তাদের প্রমিত বাংলা ভাষার সঙ্গে পরিচিত করাবো। মানে আঞ্চলিক ভাষা বলতে
আপনি এমন একটা ভাষায় গেলেন, সেখানে তাদের একটা স্থানীয় ভাষা রয়েছে, ভর্তিরা দেখবেন যে একটা স্থানীয় ভাষা থাকে। সেই ভাষা থেকে মানে কিভাবে আপনি শেখাবেন সেটাই বলা হচ্ছে। তো ধীরে ধীরে আমি তাদের বাংলার দিকে প্রমিত করব। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যে আরটিই কোন ধারায় আছে, অর্থাৎ রাইট টু এডুকেশন অ্যাক্ট, এটা কোন ধারায় আছে? আরটি রাইট টু এডুকেশন অ্যাক্ট কোন ধারায় আছে? তাই আমি বলবো ভারতের সংবিধানের 21 এর এ নম্বর ধারায় 6 থেকে 14 বছর বয়সী সকল শিশুকে অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থার কথা বলা হয়েছে। আচ্ছা, কি বলছে? রেমেডিয়াল টিচিং মানে কি আলাদা ক্লাস নিতে হবে টাইপ, নাকি সেম? না না, সেম ক্লাসেই, একই ক্লাসে। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, আরটি রাইট টু এডুকেশন অ্যাক্ট হলো কোন ধারায় আছে? এটা হচ্ছে ভারতীয় সংবিধানের 21 এর এ নম্বর ধারায় 6 থেকে 14 বছর বয়সী শিশুদের অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থার কথা বলা হয়েছে। এটা হলো আরটি, রাইট টু এডুকেশন অ্যাক্ট, তাই না? যেটা শিক্ষার অধিকার আইন, যেটা আমাদের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত হয়েছে 21 এর এ নম্বর ধারায় বা 21 এর ক নম্বর ধারায়, ঠিক আছে? মানে বাংলায় বলে 21 এর ক বলবো। আচ্ছা, এবার যদি বলে কোঠারি কমিশন কবে হয়েছিল, তাহলে বলবো কোঠারি কমিশন 1964 থেকে 1966 সালে। কোঠারি কমিশন 1964 থেকে 1966 সালে। এই কমিশনের সুপারিশেই জাতীয় শিক্ষা কাঠামো অনেকটা নির্ধারিত হয় এই কোঠারি কমিশনের, ঠিক আছে? আচ্ছা, তারপরে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন খুব ধরে, যে আমাদের জাতীয় সঙ্গীত কার লেখা? সকলেই জানেন জাতীয় সঙ্গীত কার লেখা, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, জনগণ মন অধিনায়ক। আচ্ছা, দৃষ্টিহীনদের শিক্ষা পদ্ধতি কোন পদ্ধতি? এটা ধরে দৃষ্টিহীনদের হলো ব্রেইল পদ্ধতি, জানেন, যেটা 6টি ডট থাকে, এরকম করে টাচ করে করে পড়ে। তারপরে মন্তেশ্বরী ব্যবস্থার প্রবর্তককে, হ্যাঁ, মাদাম মারিয়া মন্তেশ্বরী, এটা জানেন। পার্শ্ব শিক্ষক কেন বলা হয়? প্যারাটিচার কেন বলা হয়? এই যারা থাকে তাদের প্যারাটিচার কেন বলা হয়? তাহলে যারা মূল শিক্ষকের পাশে থাকেন, সাধারণ শিক্ষকদের যারা আছে তাদের সাহায্য যারা করেন তাদের প্যারাটিচার বলা হয়, ঠিক আছে? তাদের ক্লাসটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক করো, বা রেসপন্স কেমন হয় তার উপরে পরবর্তী ক্লাস।